ডাক্তারে খাবে, আপনার সব ধ্বংস হয়ে যাবে। টাকা আমাকে ও টাকা চেয়েছিল। কে বলছে এটা? ওই যে অর্থদা। আরে বলেন, তাহলে ওরা চাপ দিয়ে নেয় টাকা বলে। হ্যাঁ, আমাকে বলছে আপনার টাকা ডাক্তারে খাবে। আমি দেখুন, ডাক্তার যদি খায় দিতে হবে, উপায় তো নেই, আমাকে তো রোগটা চালাতে হবে। বরঞ্চ আপনাদের এখানে না দিলে আমার চলবে, কিন্তু ডাক্তারকে তো দিতেই হবে। আচ্ছা, টাকা দিলে কি রোগ হবে না? অভিশাপটা দিলেন, তাতে তো ডাক্তার খেতেই হবে, তার জন্য টাকাটা রাখি। তাহলে আপনাকে দিয়ে আবার চলবে কি করে? ও সিঁড়িতে উঠতে বলে দিল আপনার টাকা ডাক্তারে খাবে। আর এদের মনে হয় কমিশন আছে, বুঝলেন? এ যদি আমাকে যদি অর্চনা ধরে, অর্চনা হয়তো বলেছে কাউকে, বাবাকে, যে আমি 10,000 টাকা আপনাকে পাইয়ে দেবো। আমার মনে হয়, কেন একবার অর্চনা ঝামেলা করতে আমার থেকে নেবে, একবার গার্গি ঝামেলা করতে আমার থেকে নেবে। গার্গিকে তাড়িয়ে দিয়েছিল, আমার নাকি ঢুকেছে। আচ্ছা, আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করা যায়, কিন্তু মনে রাখবে ঈশ্বর যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে। এই অমোঘ বাণীটি কার আপনাদের তো জানা আছে। আমাদের দেশের যুব নায়ক স্বামী বিবেকানন্দের। আজকের কোন খবর আমরা বলতে যাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন? অভয় ধামের ভণ্ড সাধুর ভণ্ডামি সব যায় না দেখা খালি চোখে। সাধু সে যে ঘোরে এই সমাজে, এই সব দেখলে দুঃখ লাগে। যে বোঝে সে যায় না কভু ভণ্ড অভয় ধামের দরবারে। অবুঝ মানুষ না বুঝেই জড়ায় যজ্ঞের কারবারে। আজকের আমরা যে খবরটা আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে কিভাবে আমরা আপনাদেরকে তো বলেছিলাম যে ইছাপুর অভয়ধামে এক ঈশ্বর কথা, যেদিন আমরা এই জি বাংলা এবং বিভিন্ন চ্যানেলে এই গুরু বাবার বাণী শুনেছিলাম, এবং তার হয়ে পুলিশকে দিয়ে বলানো, সিনেমা আর্টিস্টদের দিয়ে বলানো, এই সমস্ত শুনেই কিন্তু আমাদের মনে হয়েছিল যে এখানে ঠগবাজ আর ঠগীদের হাতে পড়ে বেশ কিছু মানুষ ধ্বংসের পথে যাবে। তাই কিন্তু আমরা আওয়াজ তুলেছিলাম, কারণ বিড়ালের গলায় ঘণ্টাটাকে বাঁধবে আমরাই দায়িত্ব নিয়েছিলাম। কেন এখানকার যিনি সেলিব্রিটি বাবা রয়েছেন, এই সেলিব্রিটি বাবার বিশাল এলেম, বিশাল হাত, এবং তিনি যাদেরকে এই আশ্রমে রেখেছেন, তার বিআই সমীরণ ঘোষ, তিনি যখন মুর্শিদাবাদ জেলার কান্দিতে থাকতেন তখন তার নাম ছিল সমীরণ ঘোষ, এবং এই আশ্রমে আসার পরেই সমীরণ বাবার নাম হয়ে গেছে সমীরণ গোস্বামী। আমরা যেটা আপনাদের কাছে আজকে তুলে ধরব, আমরা তো বলেছিলাম যে এই সংস্থা কিভাবে মানুষের থেকে টাকা তোলে, কিভাবে মানুষদের বোকা বানায়। আজকের আমরা শোনাবো আপনাদেরকে যে আমরা যে অভিযোগ করেছিলাম তা কতটা সত্যি, এবং আমাদের অন্তর্তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে। কি তথ্য উঠে এসছে? যে এখানকার যিনি এই বাবার যারা চেলা চামুন্ডারা রয়েছেন, একেবারে কোর কমিটিতে যাদেরকে রেখেছেন তিনি, তার বিআই, বিআইয়ের স্ত্রী, তার পূজারী, পূজারীর স্ত্রী, এই সমস্তকে তিনি একেবারে কোর কমিটিতে রেখেছেন। এবং এই কোর কমিটির কাজ হলো, যারা ওই টিভির পর্দায় যে সমস্ত মানুষ ধরুন একটু দুর্বল চিত্ত বিপদের মুখে পড়ে, টিভির পর্দায় বাবার হয়ে শকুন্তলা বড়ুয়া বলছেন যে এরকম সৎ বাবা কোথাও পাওয়া যাবে না, উনি আমার জীবন পরিবর্তন করে দিয়েছেন। সিনেমা আর্টিস্ট শ্রীলা মজুমদার, তিনি বলেছেন পুলিশের একজন অফিসার, তাকে দিয়ে বলানো হচ্ছে, নানান লোকদের দিয়ে বলানো হয় যে গুরু বাবার মতন এইরকম গুরু নাকি আর পৃথিবীতে নেই, তার দীক্ষার জন্য তার সঙ্গে যোগাযোগ করুন। এবার দীক্ষার ফাঁদে তাকে টানার জন্য প্রথমেই এখন আশ্রমে প্রবেশ করতে গেলে 1001 টাকা। যারা ভক্ত তারা জানেন, আমাদের তাদের কিচ্ছু বলার নেই, আমরা শুধু তুলে ধরছি। যারা ওনাকে বিশ্বাস করেন, ভরসা করেন, তারা যজ্ঞ করুন, আমাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু যারা ঠকেছেন, আগামী দিনে যাতে মানুষ না ঠকেন
সেই জন্যই কিন্তু আমরা গলা উঁচিয়ে বলছি আপনাদের কাছে। কি বলছি? এখানেও গেলেই যে আমার এই সমস্যা আছে, আমি এই সমস্যার মধ্যে রয়েছি, তখনই তাকে বলা হবে যে আপনি যজ্ঞ করুন, যজ্ঞে আপনার সমস্যার সমাধান হবে। এবং সেই যজ্ঞ করতে গেলে আপনাকে মোটা অঙ্কের আহুতি দেওয়ার জন্য মোটা অঙ্কের টাকা দিতে হবে। যদি কেউ বলেন যে আমার কাছে সেই টাকা নেই, তাকে বলা হবে আপনার কাছে তো গয়না আছে, গয়না বেচে দিন, তবেই তো আপনার সমস্যার সমাধান হবে। দিলেন গয়না বেচে টাকা, সমস্যার সমাধান হলো না, কোথায় যাবেন অভিযোগ করতে? চোখের জল ফেলে এই আশ্রমে আসা বন্ধ করছেন, কিন্তু তাদের যে ক্ষতিটা হয়ে গেল সেই ক্ষতিটা কিভাবে পূরণ হবে? কে করবে পূরণ? এইভাবেই তো দিনের পর দিন তারা মানুষ ধরে বিজ্ঞাপন দিয়ে হাইটেক পদ্ধতিতে মানুষকে এনে মানুষকে বোকা বানাবে। আচ্ছা, এখানকার কিছু ঠকবাজ আর ঠগি তারা বলছেন যে গুরুদেব যজ্ঞ পুরাণের কথা টেনে এনেছেন। আচ্ছা, পুরাণের যজ্ঞের আপনারা দেখেছেন যারা যজ্ঞ করতে বসে, তারা যজ্ঞ করতে বসে একটা আসন পেতে, দেখবেন সামান্য একটা আসন, কোথাও কোনো রকম পাতা টাতা এই সমস্ত পেতে সাধকরা আশ্রমে বসে যজ্ঞ করতে। কিন্তু এখানকার হাইটেক গুরু বাবা, করোড়পতি গুরু বাবা, প্লেন ছাড়া যিনি চলেন না, এই রকম মোটা গদির ওপর বসে যজ্ঞ করছেন। দেখুন না আপনারা সেই ছবি, আপনারাই বলবেন এরকম কি হয় কখনো? হতে পারে? তার চাইতেও বড় কথা, আমরা আজকে গুরুদেবের একজন প্রবীণা শিষ্যার কথা শোনাবো, যাকে এইভাবে প্রতারণা করার চেষ্টা করা হয়েছিল। একটা সিরিয়াস কি বলছে? কি বলছে? আপনার টাকা ডাক্তারে খাবে, আপনার সব ধ্বংস হয়ে যাবে। টাকা আমাকে ও টাকা চেয়েছিল। কে বলছে এটা? ওই যে অর্থদা। আরে বলেন তাহলে ওরা চাপ দিয়ে নেয় টাকা, বলে? হ্যাঁ, আমাকে বলছে আপনার টাকা ডাক্তারে খাবে। আমি দেখুন, ডাক্তার যদি খায় দিতে হবে, উপায় তো নেই, আমাকে তো রোগটা চালাতে হবে। বরঞ্চ আপনাদের এখানে না দিলে আমার চলবে, কিন্তু ডাক্তারকে তো দিতেই হবে। আচ্ছা, টাকা দিলে কি হবে? রোগ আপনি হবে না? যেখানে অভিশাপটা দিলেন তাতে তো ডাক্তার খেতেই হবে, তার জন্য টাকাটা রাখি। তাহলে আপনাকে দিয়ে আবার চলবে কি করে? ও সিঁড়িতে উঠতে উঠতে বলে দিল আপনার টাকা ডাক্তারে খাবে। আর এদের মনে হয় কমিশন আছে, বুঝলেন? এ যদি আমাকে যদি অর্চনা ধরে, অর্চনা হয়তো বলেছে কাউকে, বাবাকে, যে আমি 10,000 টাকা আপনাকে পাইয়ে দেবো, আমার মনে হয়। কেন একবার অর্চনা ঝামেলা করতে আমার থেকে নেবে, একবার গার্গি ঝামেলা করতে আমার থেকে নেবে। গার্গিকে তাড়িয়ে দিয়েছিল, আমার নাকি ঢুকেছে। আচ্ছা, যাই হোক, দুজনেই বলছে আপনি আমার কাছে দিবেন, ও অর্চনা বলতে আমার কাছে দেবেন। তখন আমি চিন্তা করে দেখলাম এদের মধ্যে খেয়েই ব্যাপার আছে। কে কত টাকা তুলে দিতে পারবে বাবাকে, বাবা খুশি হবে, এরকম কিছু একটা ব্যাপার বোধহয় আছে। তো আমাকে বললো আপনি দেবেন বলেছিলেন। আমি যে বলেছিলাম, কিন্তু আমার একটু অসুবিধা আছে, দিতে পারছি না। বলতে ঠিক আছে, আপনার টাকা, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বললো আপনার টাকা ধ্বংস হয়ে যাবে, আপনার টাকা ডাক্তারে খাবে, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার টাকা ডাক্তারে খাবে। তখন আমি গেছিলাম, সেই যে আমি লাস্ট গেলাম, আর আমি যাইনি। আমি বলে হতে পারে ডাক্তারে খাবে, তো ডাক্তারকে তো আমায় দিতে হবে রোগটা সারাবার জন্য, আপনাকে তো না দিলেও চলবে। আমার তাহলে 40,000 সত্যি রোগ হয় তাহলে তো আমাকে দিতে হবে ডাক্তারকে। আর এই কথাটা যখন বলতে বলতে সিঁড়ি দিয়ে উঠলো না, ওখানে অনেক লোক ছিল, আমরা না দিয়ে ও উঠছে, বলছে কি হলো, টাকাটা দিলে যাবি? আমি না, এখন টাকাটা এখন দিতে পারছি না, একটু অসুবিধা হচ্ছে। তখন আমাকে বলতে বলতে উঠছে আপনার টাকা ডাক্তারে খাবে। তাহলে ওখানে 40,000 50,000 সবাই না আমার মুখের দিকে তাকাচ্ছে, বাপটা কিরকম বললো, আমি বলতেই পারে গুরু ভাই গুরু বোন, আমাদের কোনো ব্যাপার না, হতেও পারে ডাক্তারে খাবে, তো ডাক্তারকে তো আমায় দিতেও হবে। যদি আবার রোগ হয় সেটা তো না দিলে চলবে না। এখানে বরঞ্চ না দিলে চলবে, কারণ এখানে তো রোগ হয়নি। এখানে আপনি অভিশাপ দিচ্ছেন ডাক্তারে খাবে, তার মানে সত্যি তো খেতে পারে। তখন আমি কি করবো? টাকা ছাড়া তো বাঁচবো না, তাহলে সেই টাকাটা আপনাকে না দিয়ে বরঞ্চ ডাক্তারকেই করবো, বুঝলেন? তারপর থেকে একবার জয়েন্ট চেয়ার আমি আরেকবার গেছিলাম, তারপর আর যাইনি, তারপরেও জয়েন্টই অনেকবার গেছে, আমি আর যাই না। ও আবার কোথায় কাকে পেয়েছে, হরিপালে থাকে,
আচ্ছা। তাদের সাথে যায়। ও, আমি যাই না, আমাকে বলে গাড়ি যাবে, আমার গাড়িতেই তো জয়েন্ট চেয়ার আমি যেতাম। ও, তা আমি তো গাড়ি ছাড়া যেতে পারতাম না, এই পায়ে ল্যাগরা কোমরে ল্যাগরা কি করবো। তারপর ও ওদের গাড়ি করে যেত, তারপর এখন আর যাই কিনা আমি যাই না, মনে হয় এখন আর এখনো যাই না। যায়, এখন এইসব গন্ডগোল হওয়ার জন্য আর কেউ যাবে ও ভয় আছে। গন্ডগোলের ব্যাপারটা জয়ন্তী জানে, হ্যাঁ হ্যাঁ জানে, আমাকে তো বললো না কিছু। ওই তো আজকেই জানলো। ও আজকে জেনেছে, হ্যাঁ আপনি বললেন? হ্যাঁ, ও, আমি যারা পরিচিত তাদের বলছি যে এটা দেখেন, বলছি না তো, আপনি কবে জেনেছেন? আমি কালকে দেখি। এ বাবা, ছি, 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 ছি। হুলস্থুল কাণ্ড হয়ে গেছে। এখন ওদের ভয় উঠে হয়ে গেছে। গেছে। পাখি তো উড়ে গেল ফুরুত করে, পাখিটাকে ধরলে তো কাজ দিত। পাখি যাবে না তো, ভারতের বাইরে তো আর যাবে না। হ্যাঁ, তো যেখানেই গেছে সেখান থেকে তো পাখি ধরা পড়লো না। ধরা পরে হবে ধীরে ধীরে আস্তে আস্তে। মমতাকে তো সব সময় ধরতে পারে থেকে এখনো ধরেনি, পরে ওকে ধরবে। ধরতে পারবে না, তো একটা বোন ছিল, ওকে কি করে ধরবে? ওরে আল্লাহ, ধরবে তো, ডাক্তির গাঙ্গুলি বলেই দিয়েছে তো। প্রমাণ না পেলে কি করে ধরবে? প্রমাণ সব তো বেরিয়ে আসছে আস্তে আস্তে। এই অভিজিৎ রিজনাতে অ্যালফাব করেছে জানেন, কি বড়, ওরে বাপরে বাপ, কি টাকার মালিক, এত টাকা ও কোথায় পেল? এটা নিয়ে তো জাস্টিস গাঙ্গুলি তো বলছে ধীরে ধীরে এবার ধরা পড়বে। তাইলে কি অবস্থা, হ্যাঁ? টুক করে তো যেমন আশ্রমে যদি সবাইকে টুকটুক করে ধরে, তখন পরে তো বাবাকে নিয়ে চিন্তা হবে যে আপনি তো নাটের গুরু, আপনি আসেন, বলবে কিনা? অনেকটা তো ছেড়ে দিয়েছে, সেই আমি নামগুলো বলতে পারছি না, কি যেন নাম, শেখর বলে একজন ছিল, মোটা মোটা একটা লোক, তো দেখতে পাই না তো, আমি যতবার গেছিলাম দেখতে পাই না। অন্যটা তো নতুন ঢুকে পথরে ঢেকে দিয়ে দিল। ও দেখলে তো অনেক টাকা এর, যে বাবা আগে ঢেকে ঢোকা, তো সম্পত্তির মালিক তো হবে। একবার কিন্তু ইউটিউবে আমি দেখেছিলাম, ওই বাবার ছোট ছেলে, হ্যাঁ উনি ইউটিউবে বলছে, বাবা সেইবার বলেছিল তখন আমি খুব দেখতাম, এখন তারপর আমি আর বন্ধ করে দিয়েছি। বাবা বলছে মা নাকি ঘর বসে ৫,০০০ লোক রাখিনি বাড়িতে। হ্যাঁ, বলছে মা নিজে করে, আপনারাও রাখবেন না, যাচ্ছে। রোগ হলে যে নার্সিংহোমে যাও সেটা যাবে না, মেডিকেলে যাবে, নার্সিংহোমের টাকাটা আশ্রমে দাও, এরম ভাষা বলেছে। এই নিয়ে কোন ভক্ত একবার শুনেছিলাম, আচ্ছা। ইউটিউবেই হয়েছে। তারপর ভদ্রলোক ওই মানে বাবার যে ছোট ছেলে, আমি এটা ডাইরেক্ট শুনেছি, বাবার ছোট ছেলে বলছে, শুনুন আমার বাবা এরকম অনেক কথা বলেছে, আমি শুনেছি, আপনারা কিন্তু কেউ কিছু দেবেন, আপনাদের সামর্থ্য অনুযায়ী দেবেন। এটা আমি বলছি আপনাদের সামর্থ্য অনুযায়ী দেবেন, জোর জবরদস্তি নেই কারোর কাছে যে আপনাকে দিতে হবে। আমি তখন জয়ন্তীকে বললাম, জয়ন্তী ইউটিউবটা খোল দেখ, এইসব বলছে। ছেলেটা বলেছিল এই কথা। বাপের থেকে ছেলে কি শিখছে বলুন তো? এইগুলো যদি হওয়ার কথা কি হবে বলেন তো? সরকার তো হয়ে আপনি, আপনাকে কালকে কে শোনালো, কি করে জানলেন আপনি? ইউটিউবে টিপলাম, দেখছি যে এরকম এসব হয়েছে কবে জানেন? হ্যাঁ না এই তো কালকেই দেখলাম, দেখে আমি। আপনি তো কালকে দেখলেন, হয়েছে কবে? বেশ কিছুদিন আগে থেকে কি অবস্থা, ঠিক কি কাউকে বলতেও তো লজ্জা করবে। আপনাদের পাঠিয়েছি, দেখে নিন খুলে। হ্যাঁ না, ইনি যে আমাদের গুরুদেব, কাউকে বলতেও তো লজ্জা করবে। ওরে বাবা, লজ্জার কিছু কারণে ও টাকা এলেই তো এগুলো হয়, এইগুলো হয়। দেখা হলো বাপ মা ভালো ভালো, বাবা দেখা হলো কোন হোটেলে গিয়ে একটা মহিলার সাথে শুয়ে আছে, শুনতে খারাপ লাগবে, কিছু করার নেই। এখন এইসব নোংরা মোটা, রামকৃষ্ণ কি বলেছেন যে এই যুগটা ঘোরগলিতে ভোগ বাদে ছেয়ে যাবে, মানুষ কাকে যে কি করবে নিজেই জানেন। খাই 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 খাই, ঘুমতে ওঠে খালি বলে খাই 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 খাই। হ্যাঁ, পরম পিতার নাম কখনো নেয় না, নিজের বাবা মাকেও প্রণাম করে না, খালি বলে কাটো বিস্কুট দাও, খাই খাই। তাহলে এই পর্যন্ত টাকা আজকে, কালকে আবার কথা হবে। জয়গুরু। এখন তো মনে হচ্ছে যে গুরুদেবের ফটোটা আমাকে লুকাতে হবে। সবাই এসে দেখবে, প্রচার হয়ে গেছে তো, দেখলে ওনার নামে তো প্রচার হয়েছে।
আপনি দেখেন, আমি পাঠিয়েছি, এটা দেখেন। ঠিক আছে দেখেন দেখি জয়। এরপরে পাঠাবেন ভালো ভালো কিছু। হ্যাঁ, তাহলে পাঠাবো, ইউটিউব থেকে পাঠাবো। এবং গুরুদেবের এই সেটিং করা আপনারা দেখে নিন। সমীরণ বাবু যিনি রয়েছেন তার পাটা একটু খোঁড়া রয়েছে, প্রচণ্ড মিথ্যে কথা বলেন। এই গুরুদেবের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে নানান রকমভাবে ভক্তদের টুপি দিয়ে, ভক্তদের ভুল বুঝিয়ে, ভক্তদের মগজ ধোলাই করে তাদেরকে যজ্ঞ করতে বাধ্য করেন। কাকে কাকে রেখেছেন? সৌমি, মানে তার স্ত্রী সৌমি ম্যাডাম, তাকে রেখেছেন। তিনি হচ্ছেন এই যজ্ঞের টাকা তোলার দায়িত্বে। আর কাকে রেখেছেন? সেখানকার পূজারী নারায়ণবাবু রয়েছেন, তার স্ত্রী অর্চনা ম্যাডাম। এনাদের কাজ হচ্ছে যে ভক্তরা আসবে তাদের মগজ ধোলাই করা এবং তাদের কাছ থেকে টাকা আদায় করে গুরুদেবকে কে দিতে পারবে। এদের দুজনের মধ্যে গণ্ডগোলও হয়। একজন বলে আমাকে টাকা দেবেন, আরেকজন বলে আমাকে টাকা দেবেন। এটা কিন্তু আমাদের কথা নয়, তার এক প্রবীণ শিষ্যাই আমাদেরকে বলছেন। আদর্শ তিতুমির পত্রিকা কিন্তু কোনো বিষয় গবেষণা করে, কোনো বিষয় তদন্ত না করে কখনো কিন্তু কোনো মিথ্যা রিপোর্ট মানুষের সামনে করে না, আপনারা জানেন। আজ থেকে 24 বছর আগে তৎকালীন সময় শাসক দলের দোদণ্ড প্রতাপশালী প্রধান শিক্ষক তিনি তিতুমিরের বিরুদ্ধে মামলা করেছিলেন। সেই মামলায় কিন্তু আমরা জয়যুক্ত হয়েছি। তিনি জাল সার্টিফিকেট দিতেন, আমরা সেই জাল সার্টিফিকেটের কথা বলেছিলাম বলে তিনি মামলা করেছিলেন। সেই মামলায় কিন্তু আমরা জিতেছি। এরকম একাধিক মামলা রয়েছে। আমরা একজন সাংবাদিক, খবর করব, খবর করার পরে সেই খবরে সমাজে কোনো আলোড়ন পড়বে না, দু একটা মামলা মোকদ্দমা হবে না, তাহলে কি ভালো লাগবে? সাংবাদিকের কাজ কি? কাঙাল হরিনাথ, তিনি তো রবীন্দ্রনাথ ঠাকুরের যে দাদারা যে জমিদারি প্রথা চালাতেন তাদের বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছিলেন। একজন মানে অল্প শিক্ষিত বা এই রাস্তায় যে আপনার পোস্টার, দেওয়াল পোস্টারিং কাগজ করে তিনি কিন্তু তার মেধা এবং মননে তিনি কিন্তু অনেক প্রতিবাদ করেছিলেন। একজন সাংবাদিকের কাজ হচ্ছে সেটা। আমরা এই গুরুদেবের মতন এসি ঘরেও থাকতে চাই না, গুরুদেবের মতন প্লেনেও চড়তে চাই না। আমরা এভাবেই ঘাম ঝরিয়ে মানুষের হয়ে গলা তুলে কথা বলতে চাই। আপনারা পুরো ঘটনাটা শুনুন। পুরো ঘটনাটা শোনার পরেও আপনারা বলবেন যে হ্যাঁ আমরা কি তুলে ধরলাম। এর আগেও এই গুরুদেব একবার বলেছিলেন যে আমি বাইরে চলে যাব, আমার গুরুদেব আর বাঁচবেন না বলে কিন্তু এই সমীরণ কিন্তু মোটা অঙ্কের টাকা গুরুদেবের ফান্ডে জমা করেছিলেন। তারও তথ্য আমাদের হাতে এসছে। আমরা আজকে যেটা আপনাদেরকে শোনাতে চাই তাদের মেসেজ, মানে তারা কতটা ভেঙে পড়েছে। এই যে যজ্ঞের এখন কিন্তু ঢক্কা নিনাদ কম, কেন গুরুদেব তো এখান থেকে মানে খারাপ শব্দ বললে ফুটে গেছে, রেখে গেছে এই ছাগলের 3 নম্বর বাচ্চা আমাদের সমীরণদা। হ্যাঁ, সমীরণদা তো অনেক হুমকি হামকা দিচ্ছেন, অনেক উল্টোপাল্টা কথাবার্তা বলছেন। আমরা সেটা নিয়ে পরের পর্বে আসব। আজকে দেখুন আমরা এটা শোনাবো কতটা ভেঙে পড়েছেন। আমার বাবার সাথে এই 25 বছরের অভিজ্ঞতা এইটুকু বুঝতে পেরেছি যে যারা একদম জব ধ্যান করেন না, আমার মতন দীক্ষা মন্ত্র নিয়ে বসে আছেন, কিন্তু অনেক সমস্যা, কি করে সমস্যা কাটাবো। নিজে মুখেই বলেছেন বাবাকে তিনি চেনেন 10 বছর, এখানে লিখছেন বাবাকে 25 বছর। কি করে সমস্যা কাটাবো? এই যে বাবা 2 বছর যজ্ঞে বসবেন, বাবা 2 বছর নাকি যজ্ঞে বসবেন। বাবা নিজে বললেন যে 2 বছর তিনি যাবেন সাধনা করতে। এখানে বলছেন যে বাবা 2 বছর যজ্ঞে বসবেন। বুঝলেন? বাবা নিজে বলছেন আমি সাধনায় যাব, আর এরা বলছেন বাবা 2 বছরের জন্য যজ্ঞ বসবে। এই সময় শুধু স্মরণ করুন। কি স্মরণ করবে? স্মরণ করলেই হচ্ছে খাম পাঠাতে হবে। খাম মানে বাবার ওই যজ্ঞে আহুতি, টাকা দিতে হবে। টাকা না দিলে এরা গিয়ে হুমকি দেবে, লাঠি দিয়ে মারবো, এই করব সেই করব। বয়স্ক মহিলা, বয়স্ক লোক, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। বাবা 2 বছর যজ্ঞে বসবেন, এই সময় শুধু স্মরণ করুন, দেখুন আপনার কাজ হয় কি না। বুঝুন, বাবা বলছেন আমি যজ্ঞে
সাধনায় যাচ্ছি আর এরা বলছেন বাবায় যজ্ঞ বসবেন। যাদের কোনো পথ নেই তাদের বলবো শুধু স্মরণ করুন, এই 2 বছর নিজেদের মজবুত করে নিন। এখনও মজবুত ওনারা হননি, এই 2 বছর মজবুত করে নিন। এ সুযোগ ছাড়বেন না, মানে বুঝতে পারছেন তো, টোপ দিচ্ছে যে এই সুযোগ ছাড়বেন না। যজ্ঞে গেলেই আবার ওই যে টাকা পাঠানোর কেস, লিস্ট তো আমরা দিয়েছি আপনাদেরকে, ঠিক আছে? ভাববেন না আমি করব না, আমিও করব, মানে ওই সমীরণবাবুও করবেন। আমি আপনাদের জানাচ্ছি, কারণ সারা আশ্রমটা যাতে ভালো হয়, আমিও আপনাদের মধ্যে একজন। সারা আশ্রমটা ভালো হবে। গুরুদেব চলে গেছে সাধনায়, এরা বলছেন যজ্ঞ। সবাই যখন ধনী হবে আমারও তো গর্ব হবে, মানুষকে কিভাবে টোপ দিচ্ছে। আচ্ছা, এই পৃথিবীতে কখনো হয় যে যজ্ঞ করলে ধনী হয়? কর্ম করব না, কাজ করব না, যজ্ঞ করে ধনী হব। যজ্ঞ করে ধনী হবেন তিনি যিনি যজ্ঞের জন্য টাকা নিচ্ছেন, অর্থাৎ গুরু বাবা, সমীরণ, সুপ্রিয়, সৌমি ম্যাডাম, অর্চনা ম্যাডাম, এরা কিন্তু বড়লোক থেকে আরও বড়লোক হবে। আর আপনারা যারা টাকা দিচ্ছেন তারা কিন্তু গরিব থেকে আরও গরিব হবেন। এটা একটা পরিকল্পনা, সুপরিকল্পিতভাবে, সংগঠিতভাবে মানুষকে ঠকানোর একটা ফাঁদ, একটা ফন্দি। তারপর কি লিখছেন, আজকে 80 থেকে 85% তারা সবল, সেই যে আমরা সকলেই পৌঁছবার চেষ্টা করছি, কিন্তু পৌঁছবার সরল রাস্তা হলো স্মরণ। কার স্মরণ? মা কালীর স্মরণ নয়, শিবের স্মরণ নয়, কালজয়ী মহাপুরুষদের স্মরণ নয়। স্মরণ হচ্ছে হাইটেক বাবা, যজ্ঞ বাবার স্মরণ। তাই স্মরণ করুন, দেখুন লাভ হয় কিনা। গুরু যখন জপ ধ্যানে বসে বা যজ্ঞে আহুতিতে বসে, তখন বুঝবেন মাটি গিলা হয়েছে, ভেজা হয়েছে। এই সময় স্মরণের বীজ ফেলুন, কাজ হয়ে যাবে। বুঝতে পারছেন মেসেজটা? কিভাবে মানুষকে ঠকানোর জন্য ফাঁদ পাতা হয়েছে। মাটি গিলা হয়ে যাবে, তার মানে এখন গুরুদেবকে যজ্ঞ করবে গুরুদেবকে আহুতি দেওয়ার জন্য পাঠান, টাকা পাঠান। কি চলছে? আপনারা যদি প্রতিবাদ না করেন, আমরা মনে করি আমরা শেষ পর্যন্ত লড়াই করব, কিন্তু আপনারা যদি বুঝেও না বোঝেন, ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন যত মত তত পথ। আর তার শিষ্য যুবনায়ক বিবেকানন্দ বলেছিলেন চোখে না দেখে কোনো কিছু বিশ্বাস করবেন না, ফল না পেয়ে কোনো কিছু বিশ্বাস করবেন না। তাহলে গুরুদেবের যজ্ঞে কারা উপকৃত হয়েছেন? গুরুদেবের বিআই সমীরণ বাবু, গুরুদেবের বিআইনের স্ত্রী সৌমি ম্যাডাম, গুরুদেবের পূজারীর স্ত্রী অর্চনা ম্যাডাম, এরা কিন্তু বলছেন আমরা উপকার হয়েছে। আর এদেরকে দিয়ে বলাচ্ছেন। আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরছি। আমরা বলেছি যে শেষ আমরা দেখে ছাড়ব। আমাদের এর পরের টার্গেট বা এর পরের লক্ষ্য হচ্ছে মুর্শিদাবাদ জেলার কান্দি, যেখানে এই সমীরণ ঘোষ ওরফে সমীরণ গোস্বামী থাকেন, যিনি একের পর এক মিথ্যার বেশাতি করছেন। সেই সমীরণ বাবু ওই মুর্শিদাবাদ জেলার কান্দির কোথায় থাকতেন, তার আগের পেশা কি ছিল, সব তুলে নিয়ে এসে আপনাদের সামনে দেখাবো। কারণ আমরা মনে করি এটা আমাদের কর্তব্য, এটা আমাদের দায়িত্ব। সমাজের প্রতি আমাদের যে কর্তব্য এবং দায়িত্ব রয়েছে সেই পালনের জন্যই কিন্তু আমরা বসে আছি। অনেক হুমকি আসছে, আমাদের একেবারে খরচা করে দেওয়া অনেক কিছু আসছে, কিন্তু না, আমাদের খরচা না করা অবধি কিন্তু আপনারা জানেন যে তিতুমির কিন্তু তার লড়াই থেকে এক চুলো সরে না, এবং এই ক্ষেত্রেও তারা সরবে না। আজকে দেখুন ভণ্ড সাধুর ভণ্ডামি সব যায় না দেখা খালি চোখে। আমরা তুলে ধরছি আপনাদের জন্য, আপনারা দেখুন সেই খবর।